চিত্রলেখা যেমন নিঃশব্দে এসেছিল তেমনি নিঃশব্দেই বেরিয়ে গেল। দিলারা জামানের ঘরের দরজা দিয়ে বের হতেই চিত্রলেখা জাহানারার মুখোমুখি পড়ে। চলে যেতে বলা হলেও রুমের বাইরে ঠিকই দাঁড়িয়েছিলেন তিনি। জাহানারাকে দেখে মুখে হাসি ফুটিয়ে তোলার চেষ্টা করে চিত্রলেখা, কিন্তু কোনো কথা হয় না তাদের। নিঃশব্দে হাত বাড়িয়ে চিত্রলেখার মাথায় আলতো হাত বুলিয়ে দেওয়ার চেষ্টা করেন তিনি। মেকি হেসে নিজেকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করে নিজের ঘরের দিকে অগ্রসর হয় চিত্রলেখা। রৌনকের ফেরার কথা ছিল সন্ধ্যা নাগাদ, কিন্তু তার ফিরতে ফিরতে রাত 9টা বেজে গেছে। বাসায় ফিরেই সরাসরি নিজের ঘরে গিয়েছে সে বউকে দেখতে। চিত্রলেখাকে দেখার জন্যে রীতিমতো ছটফট লাগছে তার, একটু জড়িয়ে ধরার জন্যে অস্থির বিস্থির লাগছে। কিন্তু নিজের ঘরে আসতেই রৌনক দেখে চিত্রলেখা এখানে নেই, হয়তো বাথরুমে আছে। কিন্তু চিন্তা করে গায়ের কোটটা খুলে রাখে। পানি খাবার জন্য গ্লাস হাতে নিলেই তার দৃষ্টি আটকায় গ্লাসের পাশে থাকা একটা ভাঁজ করা কাগজে। রৌনক দেখেই বুঝতে পারে এটা কোনো সাধারণ কাগজ নয়, এই ধরনের কাগজের সঙ্গে পরিচিত সে। আচমকাই বুকের ভিতরটা মুচড়ে ওঠে তার। গ্লাস নামিয়ে রেখে কাগজটা হাতে নেয় সে। ভাঁজ খুলতেই দেখে একটা চেকের পাতা। স্বাক্ষর দেখে রৌনকের বুঝতে একটু অসুবিধে হয় না এই চেকটা কার। সময় ঘনায় কিন্তু তার চন্দ্রের দেখা মেলে না। খানিক সন্দেহ হয় রৌনকের। সে গিয়ে বাথরুমের দরজার নবে হাত রেখে ঘোরাতেই দরজাটা খুলে যায়। চিত্রলেখা এখানে নেই। বেরিয়ে এসে বারান্দায় ঢু মারে রৌনক, কিন্তু এখানেও নেই তার চন্দ্রলেখা। চেকের পাতা সহ নিচে নেমে আসে সে। ড্রয়িং রুমে তার সঙ্গে দেখা হয় জাহানারার। তাকে দেখেই রৌনক জিজ্ঞেস করে, চন্দ্র কোথায় খালা? ছোট বউ তো তার ঘরেই আছে। ঘরে নেই খালা, লাস্ট কখন দেখেছিলে ওকে? সকালে ভাবি। জাহানারা বাকি কথা শেষ করতে পারে না, তার আগেই রৌনক চেকের পাতাটা দেখিয়ে জিজ্ঞেস করে, মা এটা দিয়ে আমার চন্দ্রকে চলে যেতে বলেছে তাই না? জাহানারা মাথা নিচু করে ফেলে। আর এক মুহূর্তও দাঁড়ায় না রৌনক। বেরিয়ে যেতে নিলেই পেছন থেকে জাহানারা জিজ্ঞেস করেন, এই তো এলে, আবার কোথায় যাচ্ছ? বউকে আনতে যাচ্ছি খালা। রৌনক চিত্রলেখাকে খুঁজতে বেরিয়ে গেলে পেছনে জাহানারা মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করে বলেন, আল্লাহ আপনি সহায় হোক, মেয়েটা যেন সহি সালামতে থাকে, আপনি দেখবেন নবুদ। চিত্রলেখা কখন বেরিয়ে গেছে ভাবতেই পারবেন না। বেশ কয়েকবার গিয়ে দরজা নক করেছিলেন, খাবার জন্য ডেকেছিলেন, কিন্তু চিত্রলেখা দরজা না খোলায় ফিরে এসেছেন তিনি। মন ভালো নেই, তাই হয়তো একা থাকতে চাই ভেবে আর বিরক্ত করেননি। কিন্তু এদিকে যে ওনার চোখ ফাঁকি দিয়ে মেয়েটা বাড়ি থেকেই বেরিয়ে গেছে তা জাহানারা বলতেই পারবেন না। এখন আফসোস লাগছে ওনার, চিন্তাও হচ্ছে চিত্রলেখার জন্য। সারাদিন নিজের ঘর থেকে বের হয়নি সাবা, কারোর সঙ্গে কোনো কথা বলেনি, এমনকি সারাদিন ঘরের দরজাও খোলেনি, কিছু খাইও নি। সানজিদা বেগম বেশ কয়েকবার মেয়ের দরজায় কান পেতেছিলেন কোনো সারা শব্দ পাওয়া যায় কিনা শুনতে, কিন্তু ভেতর থেকে কোনো শব্দ পাওয়া যায়নি। সারাদিন পর নিজের ঘরের দরজা খুলে বেরিয়ে আসে সাবা। আড়ামোড়া ভেঙে হাই তুলতে তুলতে ড্রয়িং রুমের দিকে এগিয়ে আসে। মেয়েকে দেখে হাঁপ ছেড়ে বাঁচেন যেন সানজিদা বেগম। এমন মেয়ের মা হয়ে বেচারি যেন ফেঁসে গেছেন। প্রায়ই মনের ভিতর খানিকটা আফসোসের জন্ম হয়। তার পেটে থেকে জন্ম নেওয়া মেয়েটা এমন বদ হলো কেন? ওনার ছোট মেয়ে রিপা তো এমন হয়নি। ভালো মেয়ে, ভালো মানুষ হবার যত গুণ আছে সব রিপার মধ্যে বিদ্যমান, যার ছিটে ফোটাও বড়জনের মধ্যে নেই। সাবাটা এমন কেন হলো? দুঃখ লাগে ওনার। দীর্ঘশ্বাসও আসতে চাই, বুক উপছে, কিন্তু নিজের পেটে ধরা সন্তান যতই বদমেজাজি হোক না কেন ফেলে তো দিতে পারবেন না। এত কষ্ট সহ্য করে জন্ম দিয়েছেন তো আর ফেলে দেবার জন্যে নয়। মেয়েকে এগিয়ে আসতে দেখেই সানজিদা বেগম ওনার পাশে গম্ভীর মুখ করে দাঁড়িয়ে থাকা অল্প বয়সী কাজের মেয়ে মুক্তাকে বলেন, জলদি গিয়ে খাবার গরম করে টেবিলে দে। সাবা এগিয়ে এসে মায়ের পাশে ধপাস করে বসে শরীর ছেড়ে দেয়। সানজিদা বেগম পাশ ফিরে মেয়ের মুখের দিকে তাকালে সাবাই আগে বলে, আমাকে কড়া করে 1 কাপ কফি দিতে বলো তো। সে না হয় বললাম, কিন্তু তুই আমাকে বল, এটা কোনো কাজ করলি তুই? হাই তুলতে তুলতে সাবা বলে, কি করলাম? কি করছিস তুই জানিস না? কামান আম্মু, এসব ড্রামা বাদ দিয়ে কি বলতে চাও স্ট্রেট বললেই পারো। আমি জানি কি জানি না সেটা তো শুনলেই বুঝতে পারবো। ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে সানজিদা বেগম বলেন, সারাটা দিন আমাকে এভাবে টেনশন দেওয়ার অর্থ কি?
আমি তোমাকে কখন টেনশন দিলাম? হোয়াট রাবিশ আর ইউ টকিং অ্যাবাউট? আই অ্যাম নট টকিং এনি রাভিস। সারাদিন ঘরের দরজা দিয়ে বসেছিলি, এটা কি আমাকে টেনশন দেওয়া নয়? আমি আমার বেডরুমে আছি, এটা নিয়ে তুমি কেন টেনশন করবে? টেনশন করব না বলছিস? ওর জন্য আমি টেনশন করব না? আমি তোর মা, তোর জন্য টেনশন করব না? আবার ড্রামা করছো তুমি আম্মু। আমি জানতে চাইছি কেন টেনশন করবে। এমন তো নয় যে আমি বাসার বাইরে ছিলাম, আমাকে ফোন করলে পাওয়া যাচ্ছিল না, সারাদিন তাই টেনশন করেছো। এমন হলে মানতে পারতাম, কিন্তু সেটা তো নয়। আমি বাসায় ছিলাম সারাদিন, ইনফ্যাক্ট নিজের ঘরেই ছিলাম। এরপরেও তোমার টেনশন করার কারণ কি আমি বুঝতে পারছি না। আমাকে একটু বোঝাও প্লিজ। আর বোঝাতে না পারলে কিছু বলো না। ফস করে আবারও একটা নিঃশ্বাস ছেড়ে সানজিদা বেগম বলেন, তুই গতকাল রাতে ভাঙচুর করে বাসা থেকে বেরিয়ে গেলি গরম মাথায়। এরপর বাসায় ফিরে কারোর সঙ্গে কোনো কথা বলিস না, ভালো মন্দ কিছুই বললি না। ওখানে কি হয়েছে না হয়েছে কিছু জানাও নি না। রৌনক সত্যি সত্যি বিয়েটা করেছে কিনা এসব কিছু না জানিয়ে নিজের ঘরে গিয়ে দরজা আটকে দিলি। সেই দরজা সকালে খুলিসনি, সমস্ত দিন পার করে এখন বেরিয়ে এসেছিস। তোর এমন কাণ্ডে আমার টেনশন হবে না? টেনশন হবার মতো কিছু করিসনি তুই? সোজা হয়ে বসে সাবা বলে, খামান আম্মু, আমাকে তুমি চেনো না? নিজের কোনো ক্ষতি করতে কখনো দেখেছো আমাকে? মাথা গরম হয়ে গেলে একটু ভাঙচুর করি, এটা সত্যি, কিন্তু নিজের ক্ষতি করার মতো মেয়ে আমি নই। আমাকে তো তুমি জন্ম দিয়েছো, এত বছর বড় করার পরেও চিনতে পারোনি। সেই জন্যই বলি আমি তোমার না, পাপার মেয়ে। আমার পাপাই আমাকে ভালো করে চেনে। তাকে দেখো তো আমাকে নিয়ে তোমার মতো অহেতুক চিন্তা করেছে কিনা। সে ঠিকই চিলে আছে, কারণ সে জানে তার মেয়েও চিল করছে। রাগ হবে, ভাঙচুর করব, মাথা ঠান্ডা হয়ে যাবে, ব্যাস। এত টেনশন করার কিচ্ছু নেই। এত বেশি টেনশন করলে তুমি পাপার আগে বুড়ো হয়ে যাবে, বুঝলে? তারপর তোমাকে আমার মা কম দাদি বেশি লাগবে দেখতে। সো তুমিও চিল করো। সানজিদা বেগম কিঞ্চিত রাগি রাগি দৃষ্টি করে মেয়ের দিকে তাকালে তার ওই তাকানোকে উপেক্ষা করে সাবা বলে, প্লিজ এখন তুমি যাও, আগে আমাকে কড়া করে 1 কাপ কফি বানিয়ে দাও। শরীরটা কেমন টলছে আমার এখনো। উঠে যাবার উদ্যোগ নিয়েও বসে সানজিদা বেগম। শরীর টলছে শুনে মেয়েকে জিজ্ঞেস করেন, শরীর টলছে কেন? তুই কি স্লিপিং পিলস নিয়েছিলি? না নিলে এত ঘুমালাম কিভাবে দিনভর? এসবের মানে কি? রৌনক, সানজিদা বেগমকে কথা শেষ করার সুযোগ না দিয়ে সাবা বলে, রৌনক যা করেছে, আপাতত ওসব নিয়ে ভাবছি না আমি। তাহলে কি ভাবছিস? রৌনককে আমার হতেই হবে, রৌনক আমারই হবে, বাই হুক অর বাই কুক। ওকে আমি এত সহজে ছাড়ছি না। মিসেস রৌনক জামান আমিই হব, এখন না হয় কয়দিন পরে সই, কিন্তু হব আমি। আমার পছন্দের জিনিস অন্য কেউ নিয়ে নিবে, তা আমি বেঁচে থাকতে কোনো দিনও হতে দিব না। রৌনক এই সাবার হবেই। মেয়ের কথা শুনে সামান্য ঘাবড়ে যান সানজিদা বেগম। খানিক ধরা কণ্ঠে জিজ্ঞেস করেন, করবি তুই? মৃদু হেসে মায়ের মুখের দিকে তাকিয়ে সাবা বলে, এখনই তোমাকে কোনো টেনশন করতে হবে না, যখন করব তখন দেখা যাবে। এখন আর কোনো কথা বলো না তো, যাও আমার কফিটা বানিয়ে আনো। আই নিড 1 কাপ কফি ব্যাডলি। সানজিদা বেগম কড়া করে দুটো কথা বলতে চেয়েছিলেন মেয়েকে, কিন্তু ওই মুহূর্তে বলে লাভ নেই ভেবে থেমে গিয়ে নিজেকে সংযত করেন। পরে এই বিষয়ে বুঝিয়ে বলা যাবে। এটা সবার নতুন নয়, অনেক পুরনো অভ্যেস। নিজের মনের মতো কিছু না হলেই সে স্লিপিং ট্যাবলেট খেয়ে মরার মতো পড়ে পড়ে ঘুমায়। কিন্তু আজ স্লিপিং ট্যাবলেট খাওয়ার চাইতে সানজিদা বেগমের বেশি টেনশন লাগছে মেয়ের কথা শুনে। এখন কেবল মাথায় এই ভাবনাই আসছে সাবার সামনে কি করবে। নিজের মেয়েকে তো আর অচেনা নয়। এই মেয়ে যে নিজের স্বার্থ উদ্ধার করতে কি করতে পারে তা সানজিদা বেগম ভালো করেই জানেন। এসব ভেবেই মনের ভেতর আপাতত কূপ ডাকছে ওনার। দুশ্চিন্তার ছাপ কপালে নিয়েই কিচেনে যান উনি মেয়ের জন্য কফি বানাতে। এই মুহূর্তে 1 কাপ চা ওনারও দরকার। মেয়ের কথাবার্তা শুনে মাথা ধরে গেছে একদম। মস্তিষ্কে চাপ পড়েছে, যা খেলে যদি
যদি এই চাপ কমে কিছুটা। একাই বসেছিল সাবা কফির অপেক্ষায়। তখনই সেখানে এসে উপস্থিত হয় রিপা। তাকে কাজের মেয়েটা জানিয়েছে সাবা ঘরের দরজা খুলে বেরিয়ে এসেছে। তৎক্ষণাৎ খবরটা দিতে পারেনি, নইলে রিপাও মাকে বলা সাবার কথাগুলো শুনতে পেত। সোফায় হেলান দিয়ে চোখের উপর হাত রেখে প্রায় আধাশোয়া ভঙ্গিতে বসে শুয়ে আছে সাবা। সন্তর্পণে এগিয়ে এসে অন্য পাশের সোফায় বসে রিপা। সে ভেবেছিল সাবা হয়তো তার আগমন টের পায়নি, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে ওই অবস্থায় বসে থেকেই রিপাকে চোখ মেলে না দেখেই সাবা বলে, কিছু বলতে চাইলে বলে ফেলো, নয়তো নিজের ঘরে যাও, বিরক্ত করিস না আমাকে। এক মুহূর্ত চুপ থেকে রিপা বলে, তুমি রৌনক ভাইয়ের আশা ছেড়ে দাও, ওনাদের বিরক্ত করো না, ওদের ভালো থাকতে দাও। ছোট বোনের কথা শুনে একদমই হকচকায় না সাবা। চোখের উপর থেকে হাত সরিয়ে সহজ ভঙ্গিতে সোজা হয়ে বসে সে। রিপার চোখে তীক্ষ্ণ দৃষ্টি রেখে বলে, কি বলতে চাইছিস? তুমি রৌনক ভাইকে বিয়ে করার আশা ছেড়ে দাও, ওনার বউ অনেক ভালো, তার কোনো ক্ষতি করো না প্লিজ। তুই চিনিস নাকি মেয়েটাকে? মেয়েটা কেমন, কি করতো না করতো, ডিটেলস কিছু জানিস পাস্ট সম্পর্কে? আমাকে বল তো সব শুনি। মেয়েটার কি আগে কোনো বয়ফ্রেন্ড ছিল নাকি? একটু ডিটেলস বল তো, যা জানিস। সাবার কথা শুনে ভড়কে যায় রিপা। সে কি বলতে চাইলো আর সাবা তাকে কি জিজ্ঞেস করছে। নিজেকে সামলে নিয়ে রিপা বলে, আমি কিভাবে চিনবো? আমি চিনি না রৌনক ভাইয়ের বউকে। না চিনলে জানলি কিভাবে মেয়েটা ভালো? ওনাকে নাই চিনতে পারি, কিন্তু রৌনক ভাইকে তো চিনি। ভালো মেয়ে না হলে উনি কি রৌনক ভাই বিয়ে করতো নাকি? যাকে নয় তাকে কি রৌনক ভাই নিজের বউ বানাবে? তার মানে বলতে চাইছিস আমি ভালো মেয়ে নই, ওই রৌনক আমাকে বিয়ে করেনি? সেটা আমার চাইতে তুমি ভালো জানো আপু। সাবার এই মুহূর্তে একদম রিপার সঙ্গে তর্ক করতে ইচ্ছে হচ্ছে না। সে এমনিতেই মনে মনে ছক কষতে ব্যস্ত, তাই এই মুহূর্তে কারো সঙ্গেই কোনো ধরনের তর্কে জড়ানোর মুড নেই তার। তাই আর এই প্রসঙ্গে কথা না টেনে বরং কথার ইতি টানতে সাবা বলে, তোর কথা শুনতে ভালো লাগছে না, আমার সামনে থেকে উঠে যা, গেট লস্ট। রিপাও তর্কে জড়ায় না, সোফা ছেড়ে উঠে দাঁড়ায় সে বিনা বাক্য ব্যয়ে। কিন্তু চলে যাবার আগে আর একবার বলে, যা বললাম মাথায় রেখো, ওনার বিয়ে হয়েছে, সুখে আছে, ওনাদের সুখে থাকতে দাও, কারো কোনো ক্ষতি করার কারণ হয়েও না, ওদের ভালো থাকতে দাও। সাবাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই প্রস্থান করে রিপা। পেছনে সাবা আবার আগের ভঙ্গিতে শুয়ে বসে চোখ থাকে তাতে। রৌনককে সে এত সহজে ছাড়বে না, যে কোনো মূল্যে সে রৌনকের বউ হয়েই ছাড়বে। তার রৌনককে চাই। সেজন্য হাজারটা মেয়েকে পথ থেকে সরিয়ে দেওয়ার আগে দুবার ভাবার অবকাশ নেই তার। চিত্রলেখা ও আফিফা কথা বলছিল। আচমকাই পরপর 3 বার এক নাগারে কলিং বেল বেজে ওঠায় সতর্ক হয় দুজনেই। এই সময় আফিফার বাসায় আসার মতো কেউ নেই। আফিফার বর শান্ত থাকে চট্টগ্রাম। এখানে আফিফা তার শাশুড়ি ও 6 মাসের বাচ্চা নিয়ে থাকে। পরপর কয়েকবার কলিং বেল বাজায় আফিফা দরজা খোলার জন্যে। উঠতে নিলেই তার হাত ধরে পাথা দিয়ে চিত্রলেখা বলে, দাঁড়া আমি দেখি। আমি দেখছি তো। বললাম তো আমি দেখি। চিত্রলেখা আর আফিফার আপত্তি শোনে না। বিছানার থেকে নেমে শাড়ির আঁচল ঠিক করতে করতেই দরজার দিকে আগায়। পিপ ফলে চোখ রেখে সঙ্গে সঙ্গেই দরজাটা খুলে দেয় সময় বিলম্ব না করে। চিত্রলেখা দরজা খুলে দিয়ে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে বিস্মিত কণ্ঠে যেই বলে, আপনি? রৌনক এক মুহূর্ত সময় নষ্ট না করে তার চন্দ্রলেখাকে বুকে জড়িয়ে নেয়। তার কাণ্ডে একদম বোকা বনে যায় চিত্রলেখা। এমন কিছুর জন্য একেবারেই প্রস্তুত ছিল না সে। রৌনক এই পর্যন্ত চলে আসবে তার জন্য সেটাই তো আশা করেনি। সেখানে জড়িয়ে ধরা তো দূরের কথা, রৌনক কোনো কথা বলে না, নিশ্চুপ আলিঙ্গনে জড়িয়ে রাখে কেবল প্রিয়তমাকে। রৌনকের বুকের ধুকপুক কম্পন চিত্রলেখা স্পষ্ট অনুভব করতে পারছে। এতখানি কাছাকাছি আছে দুজনে যে একে অপরের প্রতিটি হৃদস্পন্দন টের পাওয়া যায়। রৌনক চিত্রলেখাকে দেখার সঙ্গে সঙ্গে নিজের বুকে জড়িয়ে নিয়েছে। বেচারি চিত্রলেখা রৌনকের বাহুবন্ধনে প্রথমে বেশ কিছুক্ষণ স্তব্ধ হয়েছিল। মস্তিষ্ক শূন্য হয়ে গিয়েছিল তার। খানিক সময় অতিবাহিত হওয়ার পর ধাতস্থ হয় সে।
ততক্ষণে কে এলো দেখার জন্য ভেতর ঘর থেকে ড্রয়িং রুমের দিকে এগিয়ে এসেছে আফিফা। কিন্তু দরজায় দাঁড়িয়ে থাকা দুজন মানুষের একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে রাখার দৃশ্য দেখে সে ড্রয়িং রুমের দরজায় দাঁড়িয়ে পড়ে, আর এদিকে এগিয়ে আসেন না। মূলত বিরক্ত করতে চায় না বলেই তার থমকে যাওয়া। সন্তর্পণে পর্দা টেনে নিজেকে আড়াল করার চেষ্টা চালায়, কিন্তু ততক্ষণে আফিফার উপস্থিতি টের পেয়ে গেছে চিত্রলেখা। অন্যদিকে রৌনকের কোনো বাস্তবতার খেয়াল নেই। সে যেন তার প্রিয়তমাকে ছাড়তে রাজি নয়। বাহু আলগা হলেই যেন ফাঁক বলে চিত্রলেখা হারিয়ে যাবে, খাঁচা ভেঙে পালিয়ে যাওয়া পোষ নামানা পাখির মতো। বান্ধবীর উপস্থিতি টের পেয়েই সচকিত হয় চিত্রলেখা, কিন্তু তৎক্ষণাৎই দুহাত ঠেলে রৌনককে সরিয়ে দেওয়ার চেষ্টা করে না। মানুষটা যেভাবে শক্ত করে জড়িয়ে রেখেছে তাকে, তাতে করে চেষ্টা করলেও নিজেকে ছাড়িয়ে নিতে পারবে বলে মনে হয় না চিত্রলেখার। কিন্তু বুঝতে পারে সে কিছু একটা হয়েছে, অন্যথায় এমন হঠাৎ জড়িয়ে ধরবে কেন মানুষটা তাকে। পর মুহূর্তেই আবার খেয়াল হয় বিয়ে করে নিয়ে যাবার পর থেকেই নিজের যে রূপের বহিঃপ্রকাশ করছে মানুষটা তার সামনে, এই লোককে দিয়ে এমন কাণ্ড আহামরি বড় বিষয় না। তবুও কোথায় গিয়ে যেন চিত্রলেখা একটা অদৃশ্য খটকা অনুভব করতে পারে। তার অবচেতন মনে সন্দেহের জাগরণ ঘটে। মানুষটা পুরোপুরি ভালো নেই, কিছু তো একটা হয়েছে। আরও খানিকটা সময় দেয় চিত্রলেখাকে, রৌনককে, যাতে করে সে নিজে থেকেই স্বাভাবিক হতে পারে। কিন্তু মনে হচ্ছে না রৌনক আজ আর তাকে ছাড়ার কোনো পরিকল্পনা করছে। এভাবে তো সারা রাত দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তাই ওভাবে রৌনকের বুকে থেকেই চিত্রলেখা মৃদু কণ্ঠে জিজ্ঞেস করে, আপনি ঠিক আছেন? কি হয়েছে আপনার? চিত্রলেখার কথাই যেন বাস্তবতার হদিশ হয় রৌনকের। এতক্ষণ তার মন মস্তিষ্ক কোনোটাই যেন এখানে উপস্থিত ছিল না। দরজা খোলার সঙ্গে সঙ্গে চিত্রলেখার মুখটাও সে ঠিকঠাক দেখেনি, তবে তার উপস্থিতি অনুভব করেছে। এতেই প্রিয়তমাকে নিজের আলিঙ্গনে জড়িয়ে নিয়েছে এক মুহূর্ত, অন্য কিছু চিন্তা না করে। তার দেহটা এখানে উপস্থিত থাকলেও সে নিজেকে ছেড়ে দিয়েছিল চিত্রলেখার আলিঙ্গনে। চিত্রলেখাও যে তাকে তাল দিয়ে জড়িয়ে ধরবে এতখানি অবশ্য আশা করেনি রৌনক। রৌনকের হদিশ হলেও সে চিত্রলেখাকে নিজের বাহু থেকে আলগা করে না, ওভাবে জড়িয়ে রেখেই জিজ্ঞেস করে, তুই আমাকে ছেড়ে চলে এসেছো কেন? রৌনকের কথায় কোথায় যেন খটকা লাগে চিত্রলেখার। ছেড়ে চলে আসছে এর মানে কি? সে কখন তাকে ছেড়ে চলে আসলো? রৌনকের কথার আগাগোড়া ধরতে পারে না চিত্রলেখা, কিন্তু এই কথা ক্লিয়ার হওয়া প্রয়োজন। সবে মাত্র শুরু হওয়া একটা সম্পর্কের শুরুতেই কোনো ভুল বোঝাবুঝিকে স্থান দিতে চায় না চিত্রলেখা। এবারে নিজেকে রৌনকের বাহুর বন্ধন থেকে ছাড়িয়ে নেবার চেষ্টা চালায় সে। তা টের পেয়ে রৌনক বলে, আই ওয়ন্ট লিভ ইউ। প্লিজ ছাড়ুন আমাকে, আমার দম বন্ধ হয়ে আসছে। চিত্রলেখার দম বন্ধ হয়ে আসছে শুনে ইচ্ছে না থাকা সত্ত্বেও নিজের বাহু আলগা করে রৌনক। চিত্রলেখাকে ছেড়ে দিয়ে তার মুখোমুখি দাঁড়ায় সে। রৌনকের মুখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই চিত্রলেখার বুকের ভেতর কিছু একটা হলো। এই কিছু একটা কি তা সে জানে না। মানুষটার মুখের দিকে তাকিয়ে থাকতে অদৃশ্য এক সুখানুভূতি খেলে যায় চিত্রলেখার হৃদয়ের ভেতর, তার নিজের অজান্তেই। এক মুহূর্ত রৌনকের মুখের দিকে তাকিয়ে থাকার পর নিজেকে সামলে নেয় চিত্রলেখা। হাত বাড়িয়ে রৌনকের একটা হাত ধরে সে। চিত্রলেখার বাম হাতটা রৌনকের ডান হাত স্পর্শ করতেই আহ মূলক ব্যথা পাবার শব্দ করেও তৎক্ষণাৎই আবার মুখ বন্ধ করে নেয় সে। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় দেওয়ালে হাত বাড়ি দিয়েছিল রৌনক, সেজন্যেই তার হাতে ব্যথা, যা রৌনক টেরও পাচ্ছে না এখন। এই মুহূর্তেই তার জন্য সকল ব্যথা বেদনার ঊর্ধ্বে হচ্ছে তার চন্দ্রলেখা। রৌনককে শব্দ করতে দেখে আগ্রহ ভরে চিত্রলেখা জিজ্ঞেস করে, কি হয়েছে? নাথিং। এক সেকেন্ড রৌনকের মুখের দিকে তাকিয়ে আবার সেই আগের জায়গায় হাত ধরে চিত্রলেখা। এবারে আর ব্যথা পেলেও শব্দ করে না রৌনক, গিলে ফেলার চেষ্টা করে। চিত্রলেখা রৌনকের হাত ধরে তাকে টেনে ভিতরে নিয়ে গিয়ে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে দিয়ে বলে, চুপচাপ এখানে বসে থাকুন, আমি আসছি। চিত্রলেখার এমন স্বাভাবিক আচরণে খানিকটা অবাক হয় রৌনক, তবে তার ভালোও লাগে। ভালো লাগায় ভেতরটা আচ্ছন্ন হতে থাকে। দ্রুত পা ফেলে কিচেনে চলে যায় চিত্রলেখা। ফ্রিজ থেকে এক গ্লাস ঠান্ডা পানি নিয়ে জলদি ফিরে আসে। পানির গ্লাসটা রৌনকের দিকে এগিয়ে গিয়ে চিত্রলেখা বলে, পানিটা খান। রৌনক আপত্তি করে না, হাত বাড়িয়ে গ্লাস নিয়ে একটানে সবটুকু পানি খেয়ে গ্লাস ফাঁকা করে। ফাঁকা গ্লাস রৌনকের হাত থেকে নিতে নিতে চিত্রলেখা বলে,
এভাবে একবারে পানি খেতে নেই, 3 বারে খেতে হয়, জানেন না? রৌনক কোনো কথা বলে না, চুপচাপ চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে রয়। চিত্রলেখাও চুপ করে থাকায় ড্রয়িং রুমে স্তব্ধতা বিরাজমান। এই নীরবতা ভেঙে চিত্রলেখাই জিজ্ঞেস করে, আপনি বাসায় যাননি? রৌনকের গায়ে এখনো সকালের পরিধানের কাপড় দেখে চিত্রলেখা ভাবে সে হয়তো বাসায় যায়নি, সরাসরি এখানে চলে এসেছে। রৌনক কোনো জবাব দেয় না, তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে রয় চিত্রলেখার মুখের দিকে। তা দেখে খানিকটা অস্থির লাগে চিত্রলেখার। পরিস্থিতি স্বাভাবিক করতে চিত্রলেখায় জিজ্ঞেস করে, আপনি জানেন কিভাবে আমি এখানে আছি? এবারেও জবাব দেয় না রৌনক। কথা বলছেন না কেন? কখন ফিরেছেন আপনি? আমাকে ফোন করেননি কেন? চিত্রলেখা যে জবাব না পেয়ে অস্থির হয়ে যাচ্ছে তা তার কণ্ঠে স্পষ্ট। বিষয়টা ভালো লাগছে রৌনকের। বিয়ে করে নিয়ে যাবার পর থেকে যে মেয়েটা প্রয়োজনের বাইরে বাড়তি একটা শব্দও বলেনি তার সঙ্গে, অথচ এখন অনর্গল প্রশ্নের পিঠে প্রশ্ন করে যাচ্ছে তাকে। চিত্রলেখা তাকিয়ে আছে রৌনকের মুখের দিকে, তাদের দৃষ্টি একে অপরের সীমাবদ্ধ। আচমকাই রৌনকের নরম দৃষ্টি খানিকটা শক্ত হয়। নিজের ঘরে দেখে আসা চেকটার কথা মনে পড়ে যায় তার। চিত্রলেখাকে দেখে সব ভুলে গিয়েছিল সে কিছুক্ষণের জন্য। দৃষ্টির সঙ্গে সঙ্গে চোয়ালো শক্ত হয় রৌনকের খানিকটা। চিত্রলেখার উপর নয়, নিজের মায়ের উপর। হাতের মুঠো শক্ত করে এবারে রৌনক পাল্টা প্রশ্ন করে চিত্রলেখাকে, Why did you leave me? মানে? বাড়ি ছেড়ে এসেছো কেন তুমি? বাড়ি ছেড়ে? বিড়বিড় করে চিত্রলেখা। সে কখন বাড়ি ছেড়ে আসলো? তাকে বাইরে যাবার পারমিশন তো সকালে রৌনক নিজেই দিয়ে গেল, তাহলে এখন এমন করছে কেন কিছুই বুঝতে পারে না বেচারি। চিত্রলেখাকে চুপ করে থাকতে দেখে রৌনক তাড়া দেয়, আনসার মি। কে তোমাকে সাহস দিল আমাকে ছেড়ে আসার? রৌনকের কণ্ঠে রাগ, উৎকণ্ঠা, খানিকটা ভয় ও অসহায় তো টের পায় চিত্রলেখা। আমি আপনাকে ছেড়ে আসিনি। মিনমিনের সুরে জবাব দেয় চিত্রলেখা। তা শুনে রৌনক জিজ্ঞেস করে, তাহলে এখানে কি করছো তুমি? আপনি তো সকালে আসতে বলেছিলেন। আমি? মাথা ঝাঁকায় চিত্রলেখা। রৌনক সন্দিহান দৃষ্টি নিয়ে তাকালে চিত্রলেখা পরিষ্কার করে বলে, আপনি তো সকালে বলেছিলেন আমি চাইলে বের হতে পারি, তাই। এবারে খেয়াল হয় রৌনকের সে নিজেই সকালে বলে গিয়েছিল চিত্রলেখা চাইলে বের হতে পারে, ভাই বোনদের সঙ্গে দেখা করে আসতে পারে। চিত্রলেখা তাকে ছেড়ে চলে গেছে এই ভাবনা মস্তিষ্কে উদয় হতেই বাকি সব ভুলে গিয়েছিল সে। কিন্তু তুমি তো তোমার খালার বাসায় যাওনি, কেন যাওনি? বিয়ের পর প্রথমবার বাবার বাড়ি যেতে হয় বরকে সঙ্গে নিয়ে। আপনাকে ছাড়া আমি একা গেলে ওরা সবাই হয়তো আপনাকে ভুল ভাবতো। যেমন? ভাবতো আমরা গরিব, তাই হয়তো আপনি ওটা নিয়ে শ্বশুরবাড়ি বলে পরিচয় দিতে লজ্জা করছেন, তাই আমার সঙ্গে যাননি। আর বাকিটুকু না বলেই চুপ করে যায় চিত্রলেখা। রৌনক আজ করতে পেরে নিজেই বলল, আর তুমি চাও না তোমার ভাই বোনেরা আমায় ভুল বুঝুক, তাই তো? দ্রুত মাথা ঝাঁকায় চিত্রলেখা। সেই সঙ্গে মুখটাও নিচের দিকে করে রেখেছে সে। এতক্ষণে খানিকটা হাসি ফুটে ওঠে রৌনকের মুখে। তবুও আর কিছুটা ক্লিয়ার হওয়া দরকার তার, তাই জিজ্ঞেস করে, আমি তো তোমায় বলেছিলাম সন্ধ্যার আগে বাসায় ফিরে যেতে, যাওনি কেন? আসলে চিত্রলেখার অবশ্য এখানে কোনো দোষ নেই, সব দোষ আফিফার। আফিফাই তাকে আটকে রেখেছে। বিকেল গড়িয়ে পড়ার সময়ই চিত্রলেখা বাড়ি ফিরে যেতে চেয়েছিল, কিন্তু আফিফা তাকে ফিরে যেতে দেয়নি। চিত্রলেখা বাড়ি ফেরার উদ্যোগে নিলে তাকে বাধা দিয়ে আফিফা বলে, আজ এখান থেকে যা তুই। আফিফার এমন কথাই কেমন কেমন করে যেন তাকায় চিত্রলেখা। তার চাহনি দেখে আফিফা বলে, আরে তোর বর তো এখানে নেই, জরুরি কাজে শহরের বাইরে গেছে, হতেই পারে সে আজ ফিরল না। একা একা ওখানে থাকার চাইতে আজকের রাতটা না হয় আমার কাছে থেকে যা। উনি বলে গেছেন ফিরে আসবেন। যদি কোনো কাজ আটকে যায়, তুই তো ওনার সঙ্গে কাজ করেছিস, জানিস না? এর আগে কখনো এমনি হয়নি একদিনের কাজে গিয়ে 2 থেকে 4 দিন আটকে যায়নি। মাথা ঝাঁকিয়ে সম্মতি জানায় চিত্রলেখা। এমন হওয়াটা আহামরি অবাক হওয়ার মতো কোনো ঘটনা নয়। এর আগে বহুবারই এমন হয়েছে। 2 দিনের কাজে গিয়ে 7 দিন, আর 7 দিনের কাজে গিয়ে 15 দিন আটকে গিয়েছিল রৌনক দেশের বাইরে। আজও এমন কিছু হলে বিন্দুমাত্র অবাক হবে না সে, কিন্তু তারপরেও চিত্রলেখার মন তাকে সায় দিচ্ছে না। আর মন বলছে মানুষটা ফিরবেই, 2-4 ঘন্টা দেরি হলেও বিরুদ্ধে।
কিন্তু লজ্জায় নিজের মনের এই শক্ত মনে হওয়াটা বান্ধবীর মুখের উপর বলতে পারেনি সে। চিত্রলেখাকে দোনমনো করতে দেখে পরে আফিফাই বলে, যদি চলেও আসে, তোকে না পেয়ে তো ফোন করবেই, সমস্যা কোথায়? তখন না হয় চলে যাবি। আফিফার শেষের কথাটা ভালো লাগে চিত্রলেখার। রৌনক ফিরে এসে তাকে না পেলে নিশ্চয়ই ফোন করবে। তবুও মনের ভেতর খচখচানি রয়ে যায় খানিকটা। বারবার মস্তিষ্ক তাকে জানাই রৌনক বলে গিয়েছিল সন্ধ্যের আগে বাড়ি ফিরে যেতে। সে ফিরে এসে তাকে যেন পায়। ফিরে এসে তাকে দেখতে না পেয়ে কি রাগ করবেন মানুষটা, নাকি কষ্ট পাবে? মনের ভেতর খচখচানি দোনবনো নিয়েই থেকে যায় চিত্রলেখা। যদিও থেকে যাবার মতো ইচ্ছে তার একদমই নেই, তবুও আফিফার চোরের কাছে হাল ছাড়তে হয় তাকে। থেকে যাবার কারণ বিস্তারিত খুলে বলার সঙ্গে সঙ্গে চিত্রলেখা জিজ্ঞেস করে, আপনি আমাকে ফোন করেননি কেন? ফোন করলেই তো আমি নিজেই চলে যেতাম, আপনাকে কষ্ট করে আসতে হতো না। তোমার ফোন কোথায়? আমার ফোন ঘরেই আছে। কতগুলো কল দিয়েছি জানো, খবর আছে? নিজের ফোনটা বের করে চিত্রলেখার হাতে দেয় দেখতে। কল লগে দৃষ্টি রাখতেই চিত্রলেখা দেখে রৌনকের ডায়েল লগে চিত্রলেখার নাম সবার উপরে। পাশেই দেখা যাচ্ছে 35 বার ডায়াল করা হয়েছে নাম্বারটা। একটা হার্টবিট মিস করে চিত্রলেখা, সেই সঙ্গে একবার ঢোকও গেলে সে। তার মনে পড়ে বাবলু ঘুমোচ্ছিল বিকালে। বাবলুর ঘুম যেন না ভেঙে যায় তাই নিজের ফোনটা সাইলেন্ট করে রেখেছিল। সেই সাইলেন্ট জেনারেল করার কথা আর মনে ছিল না তার। আসার সময় কাউকে কিছু বলে আসুনি কেন? বলেছি তো। কাকে বলেছো? খালা তো কিছু বলতে পারলেন না। আসলে আমি যখন বের হচ্ছিলাম তখন খালাকে খুঁজে পাইনি। অন্য একজন বলল উনি নাকি গ্রোসারি কিনতে গেছে, তাই ওই মেয়েটাকে বলে এসেছিলাম খালাকে জানাতে। রৌনক আর এই প্রসঙ্গে কথা বাড়ায় না, বরং বলে, বাসায় চলো, আমি নিতে এসেছি তোমাকে। 1 মিনিট, আমি ব্যাগ নিয়ে আসি। চিত্রলেখা ভেতরের দিকে চলে যায়। ফিরে আসে বাবলু ও আফিফাকে সঙ্গে নিয়ে। বাড়িতে আজ আফিফার শাশুড়ি নেই, গ্রামের বাড়ি গেছেন। আফিফার সঙ্গে কুশল বিনিময় করে বাবলুকে চিত্রলেখার কোল থেকে নিজের কোলে নিয়ে নেয় রৌনক। তার এই স্বাভাবিক আচরণে মুগ্ধ হয় চিত্রলেখা। বাবলুর গালে চুমু খেয়ে রৌনক বলে, আঙ্কেল সরি খালি হাতে চলে আসার জন্য। নেক্সট টাইম অবশ্যই আঙ্কেল আপনার জন্য অনেকগুলো গিফটস নিয়ে আসবো। তবুও রৌনকের মন আপত্তি করে। সে তার মানিব্যাগ খুলে কচকচে 5,000 টাকার নোট বের করে বাবলুর হাতে দেয়। এখন বাবলু সব ধরতে পারে, তাই বাবলুর হাতের মুঠোয় টাকাগুলো গুছিয়ে দেয় রৌনক। তা দেখে আফিফা আপত্তি করার চেষ্টা করে বলে, প্লিজ, এসবের কোনো প্রয়োজন নেই। একদম না, আমার আর বাবলুর মাঝে অন্য কারো হস্তক্ষেপ চলবে না, আগেই বলে রাখছি। এটা দিয়ে বাবলু নিজের পছন্দ মতো যা ইচ্ছে কিনবে, তাই না বাবলু? রৌনকের কথা শুনে বাবলু এমন ভাবে হাসছে যেন সব কথা সে বুঝতে পারছে। আফিফার দিকে তাকিয়ে রৌনক আরো বলে, আমি একদমই টাকার গরম দেখাচ্ছি না, শো অফও করছি না। ছোটবেলা থেকে দেখেছি নতুন মেহমানকে গিফট দিতে হয়। বাবলুকে তো আমি আজ প্রথম দেখলাম, তাই সে আমার জন্য আজকেই আসা নতুন মেহমান। আমি কেবল আমার করণীয়টা করছি, এর বেশি কিছু নয়। রৌনকের এত সাধারণ হওয়াটা, এত সাধারণ আচরণ চিত্রলেখাকে প্রতি মুহূর্ত কেবল মুগ্ধই করে যাচ্ছে। এইসব মুগ্ধ তারা চিত্রলেখার রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে পড়েছে। বাবলুর গালে আর একটা চুমু খেয়ে তাকে আফিফার কোলে ফেরত দিয়ে রৌনক বিদায় নিয়ে বলে, আজ আসছি, অন্যদিন সময় নিয়ে আসবো। চিত্রলেখা ভীষণ অবাক হয়েছে রৌনকের এমন নরম আচরণ দেখে। যে বান্ধবীর থেকে ঠিকঠাক বিদায় নেবার কথাটাও তার মস্তিষ্কে আসেনি। ডিনারের সময় হয়ে যাওয়ায় ভদ্রতাবশত আফিফা জিজ্ঞেস করে, ডিনারটা করে গেলে খুশি হতাম। রৌনকের জবাব বলে, দুঃখিত, আজ আপনাকে খুশি করতে পারছি না, তবে কথা দিচ্ছি আরেকদিন এসে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করবো। আফটার অল আমার একমাত্র বউয়ের বেস্ট ফ্রেন্ডের বাসা, মানে আমার আরেকটা শ্বশুর বাড়ি। জামাই আদর নিতে তো অবশ্যই আসবো। তার ডিকশনারিতে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করবো এই ধরনের শব্দ কথাও আছে। ওরা বেরিয়ে যাবার আগে আফিফা চিত্রলেখাকে জড়িয়ে ধরে নিচু আওয়াজে বলে, তুই আমার কথা মিলিয়ে নিস, আমি যা বললাম ঠিক তাই। চিত্রলেখার মুখে আপাতত কথা নেই। বিস্ময় আর মুগ্ধতাই এই মুহূর্তে কথা বলতে ভুলে গেছে সে। বিস্মিত চিত্রলেখার হাত ধরে তাকে নিয়ে আফিফার বাসা থেকে বেরিয়ে যায় রৌনক। হাত ধরে রেখেই চিত্রলেখাকে গাড়ির সামনের সিটে বসিয়ে দিয়ে নিজে গিয়ে ড্রাইভিং সিটে বসে। রৌনক গাড়ি চালানো শুরু করতেই চিত্রলেখা বলে,
একটা প্রশ্ন করি। চিত্রলেখার কথায় রৌনক কোনো কথা বলে না, কেবল পাশ ফিরে তাকায়। এতক্ষণ যে মানুষটার কথায় ব্যবহারে মুগ্ধতায় তলিয়েছিল চিত্রলেখা, এখন সেই মানুষটার চোখের ভাষা বদলে গেছে। ওখানে কুসুম নরম যে ভাব ছিল সেটা বদলে সূর্যের কঠিন তাপ অনুভূতি দেখা যাচ্ছে। মুহূর্তেই মিইয়ে যায় চিত্রলেখা। করতে যাওয়া প্রশ্নটা গিলে ফেলে ঢোক গিলাই সঙ্গে। রৌনক একটা কথা বলে না গাড়িতে। দুজনে দাঁড়িয়ে আছে তাদের বেডরুমে মুখোমুখি। রৌনকের হাতে চেকের পাতাটা, যা দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে চিত্রলেখা। রৌনক এখনো কোনো কথা বলেনি। সেই যে আফিফার বাসা থেকে বেরিয়ে মুখে কুলু পেটেছে তা এখনো খোলেনি। আর এদিকে রৌনকের হাতে চেকের পাতাটা দেখে চিত্রলেখা কি জবাব দিবে ভেবে পাচ্ছে না। বেশ খানিকটা সময় মৌন যুদ্ধের পর নিরাপত্তা ভেঙে রৌনক জিজ্ঞেস করে, উইল ইউ প্লিজ এক্সপ্লেইন মি হোয়াট ইজ দিস? একবার ঢোক গিলে চিত্রলেখা। কোনো জবাব না দিয়ে রৌনক চেকের পাতাটা নিয়ে রুম থেকে বেরিয়ে যেতে নিলেই চিত্রলেখা আচমকাই তার একটা হাত ধরে বাধা দিয়ে জিজ্ঞেস করে, এটা নিয়ে কোথায় যাচ্ছেন আপনি? না যে এটা তোমাকে দিয়েছে তাকে জিজ্ঞেস করতে যাচ্ছি, এর মানে কি? তুমি তো জবাব দেবে না আমাকে, তাই তাকেই জিজ্ঞেস করব। আপনি কাউকে কিছু জিজ্ঞেস করবেন না। কেন? চিত্রলেখা চুপ করে রয়। ফস করে একটা নিঃশ্বাস ছেড়ে রৌনক আবার বেরিয়ে যাবার জন্যে সামনের দিকে কদম বাড়ালে চিত্রলেখা এবার দুই হাতে তার হাত ধরে রাখে খানিকটা শক্ত করে। লিভ মাই হ্যান্ড চন্দ্র, আই ওয়ান্ট ড্যাম আনসার। আমি বলছি। রৌনক এটাই চাইছিল। মাকে গিয়ে প্রশ্ন করার আগে সে চাইছিল চিত্রলেখা নিজেই তাকে জানার ঘটনা কি ঘটেছে। কারণ মায়ের কাছে জিজ্ঞেস করলে সে যে সত্যিটা বলবে এর কোনো গ্যারান্টি নেই। নিজের মাকে রৌনক সব চাইতে ভালো করে চেনে। যদিও সে জানে ঘটনা কি ঘটেছে, তবুও চিত্রলেখার মুখ থেকে শুনতে চায় সে। এবারে রৌনক চিত্রলেখার হাত ধরে তাকে নিয়ে বিছানায় বসায়। নিচে পাশে বসে চিত্রলেখার মুখের দিকে তাকিয়ে বলে, বলো, আমি শুনছি। এক মুহূর্ত চুপ থেকে চিত্রলেখা বলে, সকালে মা আমাকে ডেকেছিলেন ওনার ঘরে, তারপর? এই চেকটা দিয়ে। চিত্রলেখার মন সায় দেয় না রৌনককে এসব বলতে। এসব শোনার পর নিশ্চয়ই রৌনক চুপ করে বসে থাকবে না, তার মতো নিশ্চয়ই প্রতিবাদ করবে। বা চিত্রলেখা চাই না তার জন্যে মা ছেলের ভেতর দ্বন্দ্ব হোক, তা একদমই চায় না চিত্রলেখা। মা ছেলের সম্পর্কের ভাঙনের কারণ হতে নারাজ সে। বেঁচে থাকতে চিত্রলেখার মা বাবা তাকে এই শিক্ষা দেয়নি। দিলারা জামান যাই বলুক না কেন, চিত্রলেখা তেমন মেয়ে নয় যেমনটা উনি ভাবছেন। নিশ্চয়ই আজ নয়তো কাল ওনার এই ধারণা পাল্টে যাবে, এমনটাই আশা করছে চিত্রলেখা। চিত্রলেখা কিছু বলছে না দেখে রৌনক তাড়া দিয়ে বলে, স্পিক আপ চন্দ্র। চেকটা দিলেন, ব্যাস, আর কিছু না। নতুন বউকে সবাই গিফট দেয় না, এটাও গিফট। চিত্রলেখার কথা শুনে তৎক্ষণাৎ হেসে ফেলে রৌনক। যদিও এটা হাসার সময় নয়, কিন্তু সে না হেসে পারে না। হাসিটা তার নিজের অজান্তেই বেরিয়ে এসেছে। অবশ্য চিত্রলেখা বলছেও একটা হাস্যকর কথা। রৌনককে এভাবে হাসতে দেখে অসহায় হয়ে তাকিয়ে থাকে চিত্রলেখা। বেচারি বুঝতে পারে তার মিথ্যে ধরা পড়ে গেছে। হাসতে হাসতে চেকের পাতা চিত্রলেখার মুখের সামনে তুলে ধরে রৌনক। আচমকা যেমন হাসতে শুরু করেছিল তেমনি আচমকায় হাসি থামিয়ে দিয়ে বলে, এটা তোমার জন্য গিফট না, আমার জীবন থেকে বের করে দেওয়ার মূল্য সেটুকু বুঝবার মতো বোধ বুদ্ধি যে আমার আছে তা নিশ্চয়ই তুমিও জানো। এই চেকটা ধরিয়ে দিয়ে কি বলেছে তোমাকে? আমার জীবন থেকে বেরিয়ে যেতে, নাকি আমাকে ডিভোর্স দিয়ে দিতে? আর কি অফার করেছে আমার মা তোমাকে? চিত্রলেখার জবাব দিতে হয় না। রৌনক নিজেই নিজের প্রশ্নের জবাব দিয়ে বলে, আমার জীবন থেকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে নিশ্চয়ই, দূরে কোথাও, আমার নাগালের বাইরে, যেন আমি তোমাকে কখনো খুঁজে না পাই। রৌনকের কথা শুনে মাথা নিচু করে ফেলে চিত্রলেখা। সে চাইলেও এই মানুষটার কাছ থেকে সত্য গোপন করতে পারবে না। হাজার চেষ্টা করেও মিথ্যে বলতে পারে না চিত্রলেখা। বললেও ধরা খেয়ে যায়। তবে চিত্রলেখা একদমই আশা করেনি রৌনক যে মাত্র দুদিন হলো তার জীবনে এসেছে এই মানুষটাও তার মিথ্যা ধরে ফেলতে পারবে। অবাক হয় চিত্রলেখায়। রাগে রৌনকের মস্তিষ্কের ভেতরের প্রতিটি শিরা উপশিরা ফেটে যাচ্ছে যেন। তার চোয়াল শক্ত হয়ে আছে, যা খালি চোখেই দ্রষ্টব্য। রৌনকের পক্ষে আর নিজের রাগ চেপে রাখা সম্ভব নয়। মায়ের অভিমান আছে, ঠিক আছে, কিন্তু এমন কিছু সে একদমই আশা করেনি। এর জবাব তার চাই। মাকে প্রশ্ন করতে আবার উঠে দাঁড়ায় রৌনক, কিন্তু জায়গা থেকে সরতে পারে না। সে সরে যাবার আগেই চিত্রলেখা তার হাত ধরে ফেলে, বাধা দিয়ে জিজ্ঞেস করে,
আবার কোথায় যাচ্ছেন? মিসেস দিলারা জামানকে জিজ্ঞেস করতে যাচ্ছি আমার ওয়াইফকে এভাবে অপমান করার মানে কি। রৌনকের ধরে রাখা হাতটা আগের চাইতে আরো শক্ত করে ধরে চিত্রলেখা বলে, না, আপনি যাবেন না। কাউকে কোনো প্রশ্ন করবেন না দয়া করে। প্রশ্ন করব না? তোমাকে, আমার ওয়াইফকে ইনসাল্ট করা হয়েছে আর আমি জবাব চাইবো না? এতটা কাপুরুষ তো আমি নই যে বসে বসে আমার বউকে অপমানিত হতে দেখবো। ইম্পসিবল। কেউ আমাকে অপমান করেনি, কিচ্ছু বলেনি। আপনার কাউকে। চিত্রলেখা কথা শেষ করতে পারে না, এর আগেই রৌনক বলে, তোমাকে তোমার পরিবার তুলে কথা বলা হয়েছে, তোমার চরিত্র নিয়ে কথা বলা হয়েছে, তোমার শিক্ষা এথিক্স নিয়ে কথা শোনানো হয়েছে, আর তুমি আমাকে বলছো আমি কিচ্ছু বলবো না? রৌনক সব জানে, শুনেই তবদা খেয়ে যায় চিত্রলেখা। অবাক হওয়াটা চিত্রলেখার চোখে মুখে ভেসে উঠেছে। তা দেখে রৌনক বলে, তুমি কি ভেবেছিলে তুমি আমাকে কিছু বলবে না আর আমি কিছু জানতেও পারবো না? বাড়ির দেয়ালেরও কান আছে, বুঝলে? ওসব দেয়ালরাও আমার পর্যন্ত খবর পৌঁছে দেয়। তুমি চাইলেও আমার থেকে কিছু লুকিয়ে রাখতে পারবে না, বুঝেছো? নাও লিভ মাই হ্যান্ড, আমাকে আমার দায়িত্ব পালন করতে দাও। চিত্রলেখা রৌনকের হাত ছেড়ে দেয় ঠিকই, কিন্তু তা বেরিয়ে যাবার সুযোগ দেয় না। দুহাত জোর করে অনুরোধের সুরে মাথা নিচু করে বলে, আমি আপনার কাছে হাত জোর করছি, প্লিজ আপনি কাউকে আমার জন্য কিছু বলবেন না। চিত্রলেখাকে এভাবে অনুরোধ করতে দেখে রৌনকের সমস্ত রাগ পানি হয়ে গেল মুহূর্তেই। এগিয়ে এসে চিত্রলেখার জোর করে রাখা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নেয় রৌনক। অনেকটা একে অপরের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে দুজনে। এবারে রৌনক নিজেও মৃদু সুরেই জিজ্ঞাসা করে, কেন জিজ্ঞেস করবো না? আমি চাই না আমার জন্য আপনার মায়ের সঙ্গে আপনার সম্পর্ক খারাপ হোক। আমি সত্যিই এমন কিছু চাই না। ওনার বলা আমাকে সব কথা আমি ভুলে গেছি। যখন আপনি আমার হয়ে কথা বললেন সেই মুহূর্তে আমি সব ভুলে গেছি। কারো থেকে আমার কোনো জবাব চাই না, সত্যি বলছি। আমি চাই না আমার হয়ে আপনি আপনার মায়ের সঙ্গে ঝগড়া করুন, খারাপ ব্যবহার করুন। এসব করলেও তো তার আমার প্রতি খারাপ ধারণাই তৈরি হবে। উনি ভাববেন আমি আপনার কাছে ওনার নামে নালিশ করেছি, আপনাদের ঝগড়ার জন্য আমিই দায়ী হব। এসব দয়া আমার চাই না। আপনি কাউকে কিছু বলবেন না প্লিজ রৌনক। চিত্রলেখার চোখ ভারী হয়ে গেছে, খানিকটা লালাও। রৌনকের মনের ভেতর তুফান চলছে। অনেক কষ্টে সে নিজেকে আটকে রাখছে। আমার বাবা মা আমাকে খারাপ শিক্ষা দেয়নি, বিশ্বাস করুন। আপনার টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নেই। আমি লোভী নই। এই কথাটা বলতে গিয়ে হোঁচট খায় চিত্রলেখা। রৌনক জানে তার মা চিত্রলেখাকে কি কি বলেছে। বাড়ি থেকে বেরিয়ে যাবার পর রৌনক জাহানারাকে ফোন করে সব জেনে নিয়েছে। জাহানারা নিজেও অপেক্ষা করছিল রৌনকের ফিরে আসবার। জরুরি কাজে সে চট্টগ্রাম গিয়েছিল, তাই দিনের বেলায় ফোন করে কাজের মাঝে ছেলেকে বিরক্ত করেনি। কারণ এসব শোনার পর যে রৌনক কাজে মন দিতে পারবে না তা জাহানারা ভালো করেই জানতেন। আর জানতেন বলেই সারাদিনে রৌনককে কিছু জানায়নি ফোন করে, বরং তার বাড়ি ফেরার অপেক্ষা করেছেন। অথচ সেই অপেক্ষা করাটাই যেন কাল হয়েছে। বিশ্বাস করুন আমি লোভী নই। এই কথাটা রিপিট করতেই চিত্রলেখার চোখে ভারী হয়ে থাকা পানি গাল বেয়ে পড়ে। রৌনক আর সহ্য করতে পারলেও তার চন্দ্রলেখার চোখের পানি সে সহ্য করতে পারবে না। কাউকে কিছু জিজ্ঞাসা করবে না সে, তবুও চন্দ্রের চোখে পানি চাই না তার। চিত্রলেখার চোখে পানি দেখে রৌনকের যেন কি হলো। দুহাতের পাতায় চিত্রলেখার মুখ নিয়ে কাছাকাছি এগিয়ে গিয়ে চিত্রলেখার গাল বেয়ে পড়া চোখের পানি নিজের ঠোঁট স্পর্শ করে শুষে নেয় রৌনক। এই চোখের পানি নিচে পড়তে দিবে না সে। নিজের ঠোঁট দিয়ে প্রিয়তমার চোখের পানি শুষে নিয়ে রৌনক বলে, আমি কাউকে কিছু বলবো না, প্লিজ তুমি কেঁদো না। তুমি যা বলবে আমি তাই করবো, আই প্রমিস বউ। কথা বলতে বলতেই রৌনক তার কপালে ঠেকায় চিত্রলেখার কপালে। খানিকটা সময় অতিবাহিত হবার পর দুজনে টের পায় তারা একে অপরের কতখানি নিকটে। রৌনকের নিজের এতটা কাছে আবিষ্কার করে আটকে ওঠে চিত্রলেখা। শরীর কেঁপে ওঠে তার। অদৃশ্য শিহরণ খেলে যায় চিত্রলেখার অঙ্গ জুড়ে। চিত্রলেখার অঙ্গের কাঁপন টের পেয়ে রৌনকের ভেতর কি যেন হয়ে গেল। বাম হাত বাড়িয়ে চিত্রলেখার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের একদম কাছাকাছি নিয়ে আসে। ততটুকু কাছাকাছি যতটুকু কাছাকাছি আসলে পরে দুজন মানুষের মাঝে আর কোনো দূরত্ব অবশিষ্ট থাকে না। রৌনকের ডান হাত এখনো চিত্রলেখার গাল স্পর্শ করে আছে। সেই হাতেই রৌনক তার চন্দ্রলেখার মুখটা উপরের দিকে তুলে ধরে ঠোঁট যুগলের দখল নেয়। চিত্রলেখা বাধা দেয় না,
রৌনক আলতো স্পর্শে চুমু খেতে থাকে তার চন্দ্রলেখার ঠোঁটে। এক মুহূর্তের জন্যেও দখল ছাড়ে না। একই অবস্থায় থেকে কদম বাড়ায় রৌনক। দু কদম এগিয়ে চিত্রলেখা সমেত বিছানায় হেলে পড়ে। চিত্রলেখার কোমরে থাকা হাত এবার মাথার পিছনের দিকে নিয়ে যায়। প্রথম দিকে আলতো ভঙ্গিতে চুমু খেলেও এখন খানিকটা গতি বাড়িয়েছে সে। চুমুর তারে তারে শুষে নিচ্ছে প্রিয়তমার ওষ্ঠ যুগল। নিজের ঠোঁট দিয়ে প্রিয়তমার ঠোঁটের সুধা মানে ব্যাস রৌনকের হাতে দাঁড়িয়ে চিত্রলেখার বুকের পাশে বসে লেপ্টে থাকা শাড়ির আঁচল সরায়। রৌনকের স্পর্শে এখনো ধাতস্থ হয়নি চিত্রলেখা। প্রাণপণ চেষ্টায় বিছানা খামছে ধরেছে সে। অনেকটা সময় চিত্রলেখার ঠোঁটে ডুবে থাকার পর রৌনক চিত্রলেখার চিবুক গলায় আলতো চুমু দিতে দিতে নিচের দিকে নামে। চিত্রলেখার বুকে ডুবে থাকা রৌনকের একটা হাত যখন তার শাড়ির কুচি টেনে খুলে ফেলে তখন আচমকা চিত্রলেখা বলে ওঠে, আমি এখনো তৈরি নই, প্লিজ। তৎক্ষণাৎ রৌনকের বাড়ন্ত হাত থমকে যায়। উপরের দিকে এগিয়ে এসে চিত্রলেখার কপালে একটা চুমু খেয়ে পাশে গা এলিয়ে দেয় সে। তাড়াহুড়ো করে রৌনক নিজেও আগাতে চায় না। তখন চিত্রলেখাকে কাঁদতে দেখে তার কি যেন হয়ে গিয়েছিল, তাই নিজেকে আটকে রাখতে পারেনি সে। এমনি বিয়ের পর থেকে কি যেন হয়েছে তার। চিত্রলেখাকে দেখলেই নিজেকে সামনে রাখতে কষ্ট হয় তার। অনেক নিজের সঙ্গে যুদ্ধ করে নিজেকে আটকে রেখেছে রৌনক। কষ্ট হচ্ছে তবুও নিজেকে সামলে রেখেছে সে। চিত্রলেখার অনুমতি ছাড়া কিছুই করবে না রৌনক। এমন তো নয় একটা মাত্র রাতের ব্যাপার। এক রাত করলাম আর জীবন কেটে গেল। রৌনকের সারা জীবন প্রতিটা রাত চিত্রলেখাকে নিজের করে চায়। তার চন্দ্রলেখার দেহের উষ্ণতা চায়, ব্যক্তিগত অঙ্গের উত্তাপ নেই। আর সমগ্র জীবন পাবার লোভে শুরুর দিকে এই কয়েকটা রাত বিসর্জন দিতে রাজি সে। খুশি মনে নির্দ্বিধায়, কোনো তাড়া নেই তার। চিত্রলেখার পাশে শুয়ে বড় বড় করে কয়েকবার নিঃশ্বাস ছেড়ে উঠে পড়ে রৌনক। তাকে উঠে যেতে দেখে চিত্রলেখাও উঠে বসে পিছন থেকে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছেন? বাথরুমের দিকে এগিয়ে যেতে যেতে পেছন ফিরে রৌনক বলে, শাওয়ার নিতে যাই। তুমি তো এখনই কিছু করতে দিচ্ছ না, তাই আপাতত শাওয়ার নিয়েই না হয় নিজেকে শান্ত করি। রৌনকের কথা শুনে লজ্জায় মরে যেতে মন চাইছে চিত্রলেখার। ইচ্ছে হচ্ছে গায়েব হয়ে যেতে। লোকটা এমন কেন যে মানুষটা কথার বানেই তাকে মুহূর্তে ঘায়েল করে ফেলতে পারে? সেই মানুষটার হাতে নিজেকে পুরোপুরি সঁপে দিল কি করে? জানতে ইচ্ছে হয় চিত্রলেখার। এসব ভাবনা চিত্রলেখার মস্তিষ্কে উদয় হতেই বড় মুহূর্তে নিজেকে নিজেই ধমক লাগায় সে। এসব কি আবল তাবল ভাবছে সে? নিজের ভাবনার উপর নিজেই অবাক না হয়ে পারে না। আগের চাইতে আরো বেশি লজ্জায় চিত্রলেখার গাল লাল হতে আরম্ভ করেছে। হাত বাড়িয়ে গাল ধরতেই চিত্রলেখা অনুভব করে তার গাল খানিকটা গরমও হয়ে গেছে। চিত্রলেখার নিজের অজান্তেই তার হাত নিজের ঠোঁট স্পর্শ করে, যেখানে কিছুক্ষণ আগে রৌনক নিজের ঠোঁটের উষ্ণতা মাখিয়ে দিয়ে গেছে। নিজের ঠোঁট ছুঁয়ে যেন চিত্রলেখা রৌনকের অদৃশ্য চুমু অনুভব করতে পারছে। এখনো চিত্রলেখার মনে হচ্ছে এখনো রৌনকের ঠোঁট তার ঠোঁট স্পর্শ করে আছে। আর ভাবতে পারছে না সে। লজ্জায় সত্যি সত্যি মরে যেতে মন চাইছে তার। এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে। সেজন্য বিছানা ছেড়ে আগে শাড়ি ঠিকঠাক করে নেয়, আবার কুচি দিয়ে আঁচল ঠিক করে নিয়ে বারান্দায় এসে দাঁড়ায় চিত্রলেখা। ওসব ভাবনা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলার জন্য খোলা হাওয়া প্রয়োজন। তাই তারা বারান্দায় এসে দাঁড়ায় চিত্রলেখা। ওসব ভাবনা আপাতত মাথা থেকে ঝেড়ে ফেলার জন্য খোলা হাওয়া প্রয়োজন তাই বারান্দায় এসে দাঁড়ায় চিত্রলেখা। কিছু আকাশ দেখলেই ওসব চিন্তা ভাবনা তার মস্তিষ্ক ছেড়ে পালাবে। বারান্দায় এসে খোলা আকাশের দিকে তাকায় চিত্রলেখা। তবুও যেন রৌনক তার মস্তিষ্ক থেকে বেরই হতে চায় না। এই মানুষটাকে কি চিত্রলেখা চাইলেই নিজের ভাবনা থেকে সরাতে পারবে? আদেও কি সম্ভব? চিত্রলেখা রৌনকের কথা ভাববে না তো কি হয়?
যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।